নমস্কার, আমাদের পরের গল্পটির নোটিফিকেশন পেতে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজ আপনাদের জন্য রয়েছে হেমেন্দ্র কুমার রায়ের লেখা সত্যিকার দানবী রহস্য গল্প অবলম্বনে কাটা আঙুল। শুরু হচ্ছে আমাদের আজকের রহস্য গল্প, কাটা আঙুল। উফ, বাবা কি বৃষ্টি! একেবারে আকাশ ভেঙে পড়ছে। ভূত, একটু চা বানা বাবা, আর সঙ্গে একটু ভালো করে বেগুনি ভাজ। আর তারপর বসো বসো, তোমরা সব বসো। তা তোমাদের কাছে প্রায় আমি ওই ভূতের গল্প, অ্যাডভেঞ্চারের কাহিনী এসব তো বলে থাকি, কিন্তু আজ আমি তোমাদের একটি ডিটেকটিভের গল্প বলবো। এটি কিন্তু তোমরা ওই বাজে গাল গল্প বলে মনে করো না। ইউরোপের অস্ট্রিয়া দেশে এই সত্য ঘটনাটি ঘটেছিল। আমি ঘটনাটি ওই পুলিশের ডায়েরি থেকে উদ্ধার করেছিলাম। পৃথিবীর অন্যান্য দেশের পুলিশের সঙ্গে অস্ট্রিয়ার পুলিশের তফাৎ আছে, সেটিও তোমাদের জানিয়ে রাখি। কারণ অন্য দেশের পুলিশরা চুরি ডাকাতি খুনের কিনারা করবার জন্য কারুর দরজায় গিয়ে ধর্ণা দেয় না, কিন্তু অস্ট্রিয়ার পুলিশ তারা যখন কোনো গোলমেলে মামলায় পড়ে তখন প্রায়ই ওই সেখানকার বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের সাহায্য নিয়ে থাকে। চা যা বলছিলাম, তো প্রফেসররা পুলিশকে সাহায্য করেন শুনে তোমরা অবাক হচ্ছ নিশ্চয়ই, কিন্তু এতে অবাক হবার কিছুই নেই। কারণ অস্ট্রিয়ার ইউনিভার্সিটিতে ওই অপরাধ তত্ত্বের একটি বিভাগ আছে। এই প্রফেসররা সেই বিভাগেই ছাত্রদের শিক্ষা দেন। ওখানকার এক একজন প্রফেসর, বুঝলে কিনা, অপরাধ তত্ত্বে এত বেশি পণ্ডিত যে পৃথিবীর ওই সর্বশ্রেষ্ঠ ডিটেকটিভরাও তাদের কাছে হার মানতে বাধ্য। এবার আমি তোমাদের যে ঘটনাটি বলবো সেটা শুনলেই তোমরা প্রফেসরদের বাহাদুরির কিছু কিছু প্রমাণ পাবে। সে যাই হোক, বিখ্যাত ভিয়েনা শহর যে অস্ট্রিয়ার রাজধানী, এই কথা তোমরা সবাই নিশ্চয়ই জানো। এই ভিয়েনা শহরের পুলিশের বড় সাহেবের কাছে একদিন ডাক যোগে একটি পার্সেল এল। পার্সেলের মোড়ক খুলতেই বড় সাহেবের চক্ষু স্থির। মোড়কটি পুরনো খবরের কাগজের, তার ভিতরে একটি চলতি সিগারেটের প্যাকেট, আর প্যাকেটের মধ্যে রয়েছে মানুষের বাঁ হাত থেকে কেটে নেওয়া একটি তর্জনী। দেখলেই বোঝা যায় আঙুলটা কাটা হয়েছে কোনো মহিলার হাত থেকে। 5 দিন, ঠিক 5 দিন পরে আবার এক পার্সেল এসে হাজির। তার মধ্যে রয়েছে মহিলার ডান হাত থেকে কেটে নেওয়া আর একটি মধ্যম আঙুলে আবার একটি ওই বিয়ের আংটি। তো বড় সাহেব তো হতভম্ব। কি ভয়ানক কাণ্ড! পুলিশের বড় সাহেব হয়ে জীবনে তিনি অনেক ভীষণ ব্যাপার দেখেছেন, কিন্তু এমন ভয়াবহ ব্যাপার তার কল্পনার অতীত। সাধারণ হত্যাকারী চুপি চুপি খুন করে কোনো রকমে পালিয়ে যেতে পারলেই বাঁচে, কিন্তু এই পার্সেল দুটো যে পাঠিয়েছে সে এত বড় অসম সাহসী যে নিজের পৈশাচিক কাণ্ডের নমুনা বারবার পুলিশের বড় সাহেবের নজরে আনতেও ভয় পায় না। সাধারণ খবরের কাগজের মোড়ক, অতি সাধারণ সিগারেটের প্যাকেট এবং পার্সেলের উপরে ঠিকানা লেখা একটি নতুন টাইপরাইটারের সাহায্যে। ডাকঘরের চাপও ওই ভিয়েনা শহরের জনসংখ্যা প্রায় 18.5 লক্ষ।
এত বড় শহরের লক্ষ লক্ষ বাসিন্দার ভেতর থেকে কোন শয়তান যে পুলিশের বড় সাহেবের সঙ্গেই বিভৎস কৌতুক করছে তা অনুমান করবার কোনো সূত্রই ওই পার্সেলের ভিতর থেকে পাওয়া যায় না। অথচ এই পাপিষ্ঠকে তাড়াতাড়ি ধরতে না পারলে পুলিশের নিন্দার আর সীমা পরিসীমা থাকবে না। আর কোনো উপায় না দেখে বড় সাহেব তখন ইউনিভার্সিটির পরিচিত প্রফেসরের কাছে ছুটে গেলেন। আসতে পারি? আরে বড় সাহেব যে, তা হঠাৎ কি মনে করে? বড় বিপদে পড়ে আপনার কাছে ছুটে এসেছি প্রফেসর সাহেব। একটা জটিল রহস্যের সমাধানে আপনার একটু সাহায্য চাই। এই অপরাধীকে ধরতে না পারলে আমাদের পুলিশ বিভাগের বড় বদনাম হয়ে যাবে, কিন্তু তার ব্যাপারে কোনো সূত্রই আমাদের হাতে নেই। আপনি উত্তেজিত হবেন না, এইখানে বসুন আর ঘটনাটা আমাকে বলুন। আমি দেখছি আপনাকে কোনো সাহায্য করতে পারি কিনা। প্রফেসর তার ল্যাবরেটরিতে বসে সমস্ত ঘটনা শোনার পর বললেন, বুঝলাম। তা ডাকযোগে আসা সেই আঙুল দুটো কি আপনি আমাকে দেখাতে পারবেন? হ্যাঁ নিশ্চয়ই, আমি সঙ্গে করেই নিয়ে এসেছি। এই যে এই নিন দেখুন। তো বড় সাহেব ওই মোড়ক, সিগারেটের প্যাকেট, আঙুল দুটো আর আংটি বার করে টেবিলের ওপর রাখলেন। খানিকক্ষণ মন দিয়ে পরীক্ষা করার পর প্রফেসর বললেন, আঙুলের অবস্থা দেখে বেশ বোঝা যাচ্ছে তর্জনীর পর যখন মধ্যমা কেটে নেওয়া হয়, হতভাগ্য মহিলাটি তখনও জীবিত ছিল। মৃতদেহ থেকে কাটা আঙুল এরকম হয় না, হয়তো এখনো সে জীবিত আছে। একটি জীবন্ত মেয়ের 2 হাত থেকে 2টো আঙুল কেটে নেওয়া হয়েছে। তাকে তিলে তিলে যন্ত্রণা দিয়ে খুন করা হচ্ছে। আর একটু ভালোভাবে পরীক্ষা করলে হয়তো আরো কিছু সূত্র পাওয়া যাবে। উফ, কি ভয়ানক! আপনি তাড়াতাড়ি পরীক্ষা করুন। চেষ্টা করলে হয়তো মেয়েটিকে এখনো আমরা বাঁচাতে পারি। আঙুল দুটো দেখে বলা যায় এ কোনো সাধারণ ঘরের মেয়ের আঙুল নয়। মেয়েটি যথেষ্ট সম্ভ্রান্ত ঘরে। তাছাড়া আঙুল দুটো যেরকম সূক্ষ্মভাবে কাটা হয়েছে তা দেখে মনে হয়। কি মনে হয় প্রফেসর সাহেব, কি মনে হয়? মনে হয় সব ব্যবচ্ছেদ করতে হত্যাকারী খুবই অভ্যস্ত, আর ব্যবচ্ছেদ করার অস্ত্রশস্ত্র তার কাছেই আছে। বড় সাহেব, আমার বিশ্বাস হত্যাকারী হয় সাধারণ ডাক্তার, নয় শল্য চিকিৎসক, নতুবা সে সব ব্যবচ্ছেদাগারে কাজ করে। কারণ কোনো সাধারণ লোক এমন কৌশলে আঙুল কাটতে পারে না। হ্যাঁ তাই তো দেখছি। এতক্ষণ পর একটা সূত্র পেয়ে উৎসাহিত হয়ে উঠলেন বড় সাহেব। এভাবে যন্ত্রণা দিয়ে যে নরহত্যা করে সে কোনো সাধারণ অপরাধী নয়। সে নিষ্ঠুরতার পূজারী, অতি ভয়ানক প্রকৃতির লোক। আচ্ছা, আংটিতে ওই সুতোর বাঁধা কেন? কোনটা? ও, ওই সুতোটা? ওটা ম্যাগনিফাইং গ্লাস দিয়েও তো মন দিয়ে দেখবার দরকার নেই। হাত দিয়ে না ছুঁয়ে আংটিটা তুলবো বলে আমি ওই সুতোটা বেঁধেছি। আতশ কাচের ভিতর দিয়ে রঙিন সুতোটা দেখতে দেখতে প্রফেসর বললেন, সুতো আপনি বাঁধতে পারেন, কিন্তু সুতোর যে অংশ আংটির গায়ে বাঁধা ছিল সেখানটা এমন বেরঙা হয়ে গেছে কেন? সুতোর গায়ে মনে হয় কোনো রাসায়নিক লেগেছে। আচ্ছা, পরীক্ষা করি দেখা যাক বরং। খানিকক্ষণ ওই সুতোটা নিয়ে রাসায়নিক পরীক্ষা করে প্রফেসর বললেন, এই দেখুন, সুতোর ভেতরে ইন্ডিগোটিং ডি সালফোনিক অ্যাসিড রয়েছে। কি বলছেন? ও অ্যাসিড তো আমার সুতোয় ছিল না। কোথা থেকে এলো? কি কি কাজে অ্যাসিড ব্যবহার করা হয়? নিশ্চয়ই আংটি থেকেই লেগেছে। এক্ষেত্রে হয়তো উল্কি তোলার জন্যই এই অ্যাসিড ব্যবহার করা হয়েছে। যা ভেবেছি তাই। এই দেখুন, কাটা মধ্যমার উপর থেকে উল্কি তোলার চেষ্টা করা হয়েছে, কিন্তু অ্যাসিডের চামড়া ক্ষয়ে গেলেও দাগ দেখে বোঝা যায় আঙুলে উল্কিতে আঁকা ছিল একটা ছোট্ট সাপ।
ছোট সাপ? হ্যাঁ, হত্যাকারী বোধহয় কোনো মহিলার হাতে জোর করে একটা সাপ এঁকে দিয়েছিল। সে বোধহয় বলতে চেয়েছিল তুমি কাল নাগিনীর মতো দুষ্ট, তাই তোমার আঙুলে এই ছাপ দেখে দিলাম। কিন্তু তারপরেও মহিলাটি বোধহয় তাকে পুলিশের ভয় দেখায়। হত্যাকারী তখন হয়তো বলে, তুমি আমাকে পুলিশের ভয় দেখাচ্ছ, বেশ, তাহলে পুলিশের কাছে যে আঙুল দিয়ে আমাকে দেখিয়ে দেবে, তোমার সে আঙুলই কেটে নিয়ে পুলিশের কাছে আমি উপহার পাঠাবো। কিন্তু তাও আঙুলটা পাঠাবার সময় সাবধানী হত্যাকারী কুলকি তুলে ফেলবার চেষ্টা করেছিল। প্রফেসর সাহেব, এবার মনে হয় আপনি কবিদের মতো কল্পনার আশ্রয় নিচ্ছেন। এত কিছু তো সবই আপনার অনুমান। হ্যাঁ, আমার এই অনুমান মিথ্যাও হতে পারে, আবার সত্যও হতে পারে। মনে রাখবেন, আমরা কোনো সাধারণ হত্যাকারীর কীর্তি নিয়ে আলোচনা করছি না। আমরা যাকে খুঁজছি সে খুবই নিষ্ঠুর এবং ধূর্ত প্রকৃতির। তাছাড়া সে যথেষ্ট বুদ্ধি ধরে। যাই হোক, সে কথা এখন থাক। আপনাকে আসল পথ তো আমি দেখিয়েই দিয়েছি। আপনি খোঁজ করুন, শল্য চিকিৎসকদের মধ্যেই হয়তো হত্যাকারীর সন্ধান পাবেন। অনেক ধন্যবাদ প্রফেসর সাহেব। আপনার জন্যই এই জটিল রহস্যে একটু আলোর রেখা দেখতে পেলাম। পুলিশের বড় সাহেবের হুকুমে তখনই দলে দলে ডিটেকটিভ আর গুপ্তচররা ভিয়েনার বিভিন্ন সব ব্যবচ্ছেদাগার আর শল্য চিকিৎসকদের বাড়ির দিকে ছুটলেন এবং প্রত্যেক ডাক্তারের গতিবিধির ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখা হলো। ভিয়েনার বিশাল জনসমুদ্রের মধ্যে পুলিশ এতক্ষণ পরে একটা যেন দ্বীপের মতো ঠাঁই খুঁজে পেলে। গোয়েন্দাদের আর দিশাহারার মতো ওই হাবুডুবু খেতে হলো না। এই খোঁজাখুঁজির ফলে কয়েকজন অসাধু ডাক্তার ধরা পড়ল বটে, কিন্তু ওই আসল অপরাধী তখনও নিরুদ্দেশ হয়েই রইল। তারপর একদিন একটি যুবক শল্য চিকিৎসক পুলিশের বড় সাহেবের সঙ্গে এসে দেখা করলেন। নমস্কার, আমি ভিয়েন, জেনারেল হাসপাতালের একজন শল্য চিকিৎসক। সম্প্রতি আপনাদের পুলিশ বিভাগের লোকজন আমাদের হাসপাতালে খোঁজ খবর নিতে এসেছিল। আমি সেই ব্যাপারেই কথাবার্তা বলতে এসেছিলাম। আপনারা একজন অপরাধীকে খুঁজছেন যার শল্য চিকিৎসার অভিজ্ঞতা আছে। আমি মনে হয় এই ব্যাপারে আপনাদের কিছু সাহায্য করতে পারব। বলুন, আপনি এ ব্যাপারে কি সাহায্য করতে পারবেন? আপনি কি আসল অপরাধীকে চিনতে পেরেছেন? আসল অপরাধী কে তা আমি জানি না বটে, কিন্তু আমি একজনকে সন্দেহ করছি। তাকে সন্দেহ করার কি বিশেষ কোনো কারণ আছে? আমি আপনাকে পুরো ব্যাপারটা খুলে বললে আপনি নিজেই সেটা বুঝতে পারবেন। কিছুদিন আগে আমাদের হাসপাতালে আনা উইস নামে একজন মহিলা ডাক্তার কাজ করতে আসে। আনা যত রোগী দেখতো তাদের সকলকেই বলতো ডাক্তার স্মিথসের কাছে গিয়ে শল্য চিকিৎসা করাতে, অথচ ডাক্তার স্মিথস আমাদের হাসপাতালের ডাক্তার নন। পরে জানা যায় ডাক্তার স্মিথসের সঙ্গে আনার বিয়ের কথা চলছে। তারপর ডাক্তার মহলে কানাঘুষাই শোনা গেল ডাক্তার স্মিথস নাকি একই রোগীর উপরে অকারণে বারবার অস্ত্রোপচার করে ডাবল ট্রিপল ফি আদায় করতেন, যেন তিনি খুব সহজেই তাড়াতাড়ি বড়লোক হয়ে উঠতে চান। কিছুদিন পরে শুনলুম আনার সঙ্গে ডাক্তার স্মিথসের বিয়ে ভেঙে গিয়েছে। তিনি বার্থা নামে আর একটি মেয়েকে বিয়ে করতে চান। দিন কয়েক হলো আনা আমাদের হাসপাতালে কাজ ছেড়ে দিয়ে চলে গিয়েছে। ডাক্তার স্মিথ তো এখন শহরের বাইরে গিয়েছে, আর বার্থারও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অনেক ধন্যবাদ ডাক্তার। আপনার দেয়া এই তথ্য আমাদের তদন্তের কাজে অনেক সাহায্য করবে। গোয়েন্দারা এইবারে ডাক্তার স্মিথসের সন্ধান করতে লাগলো। স্মিথসের এক পরিচিত রোগী খবর দিল সে ডাক্তারকে সামারলিংয়ে ট্রেন ধরতে দেখেছে। সামারলিং হচ্ছে অস্ট্রিয়ারই একটি পাহাড়ি জায়গা, লোকে ওই হাওয়া বদল করতে সেখানে যায়। ডক্টর স্মিথসের সন্ধানে বড় সাহেব তার দলবল নিয়ে সামারলিং পৌঁছলেন। সেখানে স্থানীয় লোকেদের জিজ্ঞাসাবাদ করে পাহাড়ের নির্জন স্থানে একটা বাড়ির সন্ধান পাওয়া গেল। তখন অনেক রাত। স্তব্ধতা ভেদ করে
সশব্দে বইছে কনকনে ঠান্ডা বাতাস। অন্ধকার আকাশে একটা তারা পর্যন্ত উঁকি মারছে না। গোয়েন্দারা চুপি চুপি বাড়ির দরজার কাছে গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই শব্দটা শুনতে পেল। মৌন রাত্রি হঠাৎ কেঁপে উঠল স্ত্রী কণ্ঠের তীব্র তীক্ষ্ণ আর্তনাদে। কি যেন ভীষণ যন্ত্রণায় চেঁচিয়ে উঠেই আবার থেমে গেল। আধা অন্ধকারে একটা প্রকাণ্ড লম্বা চওড়া মূর্তি আস্তে আস্তে সদর দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। তার পিছনে পিছনে একটি মহিলা। গোয়েন্দারা সেইখানেই ডক্টর স্মিথসকে হুঁশিয়ার করলেন। ডাক্তার, তুমি আমাদের বন্দী। ডাক্তার এক লাফে পিছিয়ে গিয়ে বাড়ির দরজা আবার বন্ধ করার চেষ্টা করলো, কিন্তু তার আগেই গোয়েন্দারা তাকে চারিদিক থেকে ঘিরে ফেলল। তখন আরম্ভ হলো ভীষণ এক ধস্তাধস্তি। কিন্তু সেই বিশাল চেহারা ডাক্তারকে কাবু করা সহজ নয় দেখে এক গোয়েন্দা রিভলভারের বাঁট দিয়ে এত জোরে তার মাথায় আঘাত করলো যে সে তক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে গেল। আর সঙ্গিনী মহিলাটির পালানোর চেষ্টা ব্যর্থ হলো। পুলিশ তাকে গ্রেপ্তার করল। মহিলাটি বার্থা, ডক্টর স্মিথসের নতুন বউ। বাড়ির ভেতরের একটা ঘরে অস্ত্রোপচারের টেবিলের ওপর পাওয়া গেল হতভাগিনী আনাকে অর্ধ সচেতন অবস্থায়। তার দুটো হাতে ব্যান্ডেজ বাঁধা, ইথারের গন্ধে ঘর পরিপূর্ণ। তার কয়েক ঘন্টা পরে জ্ঞান ফিরে এলে আনা সব কথা খুলে বলল। ডাক্তার স্মিথস আমাকে বিয়ে করবেন বলেছিলেন। ওনার কথা মতোই আমার কাছে দেখাতে আসা রোগীদের আমি তার কাছে গিয়ে শল্য চিকিৎসা করবার পরামর্শ দিতুম। কি রোগীর দেহে বারবার অকারণে অস্ত্রোপচার করে ডাক্তার অন্যায়ভাবে অতিরিক্ত অর্থ আদায় করতেন। তারপর ডাক্তার আমাকে ছেড়ে বার্থাকে বিয়ে করতে চান। তখন আমি রেগে গিয়ে বলি তার অন্যায় চিকিৎসার কথা পুলিশের কাছে ফাঁস করে দেব। ডাক্তার তখন রেগে গিয়ে একদিন আমাকে ধরে জোর করে আমার হাতে উল্কির একটা সাপ এঁকে দেন। তারপরেও আমি পুলিশে খবর দিতে চাই শুনে তিনি আমার কাছে মাপ চেয়ে অনুতপ্তভাবে বললেন, আচ্ছা বাবা, আচ্ছা, আমি তোমাকেই বিয়ে করব, হয়েছে? কিন্তু বিয়ের আগে আমি হপ্তাখানেকের জন্য সামারলিংয়ে হাওয়া বদলাতে যেতেছি। তুমিও চলো আমার সঙ্গে। আমি খুব খুশি হয়ে ওখার মতো ডাক্তারের সঙ্গে এখানে চলে আসি। তারপর আমার এই দুর্দশা হয়েছে। ডাক্তার আর বার্থা দুজনে মিলে আমার দু হাতের দুটো আঙুল কেটে নিয়েছে। আঙুল কেটে নিয়ে ডাক্তার আমাকে বলেছে, কাল ছাপিনি, তোমার আঙুলে আমি কাল সাপ এঁকে দিয়েছি, তবুও তোমার চৈতন্য হয়নি? আচ্ছা ঠিক আছে, ধীরে ধীরে সমস্ত হাত কেটে নিয়ে আমি তোমার বন্ধু পুলিশকেই উপহার দেব। আপনারা না এলে এই দানব আর দানবী আমার দেহকে খণ্ড খণ্ড করে আমাকে নিশ্চয়ই হত্যা করত। ডক্টর স্মিথসের আর বিচার হলো না, কারণ
আর কিছুই নয়, গোয়েন্দার রিভলভারের চোটে তার খুলি ফেটে গিয়েছিল, আর তাতেই তার মৃত্যু হয়। বার্তা কিন্তু গেল ওই জেলখানায়। ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের বাহাদুরিটা দেখলে তো? যেন মন্ত্র শক্তি বলেই শূন্যতার ভিতর থেকে সূত্র আবিষ্কার করে তিনি যা যা বলেছিলেন তার একটা কথাও ওই মিথ্যে হলো না। এবং তিনি না থাকলে পুলিশ কোনোদিনই এই রহস্যের সমাধান করতে পারত না। এতক্ষণ শুনছিলেন আজকের গল্প কাটা আঙুল। আমাদের পরিবেশনা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আপনার অভিজ্ঞতা। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।